নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব অর্থবর্ষের অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারের প্রথম যে মাসটি এপ্রিল মাস, সেই এপ্রিল মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আমার আজকের এই আলোচনাটা সম্পূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। আমি বহুবার বলেছি, অন্তত এই পশ্চিমবঙ্গটাকেই যদি ধরা হয় তাহলে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক দ্বারা ক্যালকুলেশন করে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা বলে এই যে কালপুরুষ ছক, চোখের কর্নিয়া দ্বারা যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, ক্যালকুলেট করতে হয় বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তাহলে সেটাও আলাদা। সুতরাং কোনো মতেই কিন্তু স্পেসিফিক ভাবে আমি কারোর প্রেডিকশন করছি না। এটা সার্বিক মতে মেষ রাশির এপ্রিল মাসটি কেমন যাবে তা নিয়ে আমি আলোচনা করছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, স্পেসিফিক ভাবে যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান তাহলে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি আপনার প্রেডিকশনটি করবেন। কিন্তু এখন একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আপনি যদি মনে করেন আমার কাছে আসবেন তাহলে অবশ্যই আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে হবে। আমার চেম্বার ফিস অনেক বেশি, অনলাইন প্রেডিকশন বা চেম্বার ফিস অনেক বেশি। অনলাইন প্রেডিকশন ফিস 5,000 টাকা, চেম্বার ফিস 3,000 টাকা। এখন কেবলমাত্র যাই একটু স্যারের কাছ থেকে জেনে চলে আসি, কখনো আসবেন না। আমি বলছি কখনো আসবেন না, তাহলে ওয়েস্ট অফ মানি হয়ে যাবে, ফিসটা বেকার বেকার দেয়া হবে। আপনি যদি ভীষণ সিরিয়াস হন যে আমি আমার নেগেটিভিটিটা জানবো, কেননা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়, তিনি আপনার পজিটিভ সাইড আলোচনা করতে গিয়ে যেগুলো চলে আসবে বললেন ঠিক আছে, কিন্তু পজিটিভ সাইড নিয়ে আলোচনা করাটা তার কাজই নয়। কেননা পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকে তুলে ধরাটাই কাজ। তার কারণ নেগেটিভ সাইডটাকে রেকটিফিকেশনের পথে হাঁটতে হয় নেগেটিভিটিটাকে অফ করার জন্য। তাহলে নেগেটিভিটিটা শুনে বাড়ি চলে গেলাম বা দূর, ও তাহলে আসবেনই না আমার কাছে। আমি কিন্তু বারবার ধরে বললাম, আপনি যদি ভীষণ সিরিয়াস হন, নেগেটিভিটিটা জানলাম, তারপর ডু অর ডাই সিচুয়েশনে দরকার হলে ঘটি বাটি বিক্রি করে দিয়ে আমি রেমেডিটা নেব। কেননা জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করা যায় না। জীবনের সাথে যারা কম্প্রোমাইজ করেছে, জীবন আরো বেশি বাঁশ দিয়েছে তাদের। এটা ইতিহাস বলছে, আমি বলছি না। আর যদি আপনার মনে হয় কেবল জানতে চাই, পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ টেরিফিক অ্যাস্ট্রোলজার রয়েছেন, আমি বলছি আপনারা তার কাছে যান। কিন্তু আমার কাছে যদি আসতে হয় তাহলে এতটাই সিরিয়াস হতে হবে যে আমি আমার নেগেটিভিটিটা জানলাম, ফাইন্ড আউট করা হলো, সেটাকে শর্ট আউট মাস্ট। আর একদম হাত জড়ো করে বলছি, আমি ইদানিং দেখছি প্রচুর সেলিব্রিটি
সেলিব্রিটিদের আমি কিন্তু প্রেডিকশন করি না, সেই যোগ্যতাই আমার নেই, সেই যোগ্যতাটুকুই আমার নেই। সেলিব্রিটিদের আমি প্রেডিকশন করি না, আর পলিটিশিয়ানদের আমি প্রেডিকশন করি না। আমি একদম যৎসামান্য যোগ্যতা নিয়ে মানে ইমপ্লিমেন্ট করি নিজের জীবনে। তাই জন্য কখনো কোনো মতেই কিন্তু কোনো পলিটিশিয়ান কখনো কিন্তু আমার কাছে আসবেন না। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর সেলিব্রিটিরা তো কখনো ভাববেনই না, কেননা একদম আপনাদের মতন যোগ্যতা নেই, আপনাদের প্রেডিকশন করার আমার যোগ্যতা নেই। কিন্তু তবুও দেখছি অনেকে, যাই হোক এইগুলো আমি বলতে চাই না, কিন্তু কখনো নয়। আর যারা হাতের মধ্যে স্টোন পরে আছেন, দেখা যাচ্ছে আমি স্টোন পরে রয়েছি, আমি আমার সন্তানের প্রেডিকশন করাতে চাই, সন্তানের প্রেডিকশন করাবেন না। আমি নিজের প্রেডিকশন করাচ্ছি না, কিন্তু আমার ওয়াইফকে, আমার হাজবেন্ডকে, আমার আত্মীয়কে, আমার ছেলে মেয়েকে নিয়ে এসে প্রেডিকশন করেছে, আসবেন না। যেই মানুষটা স্টোনকে বিশ্বাস করে, সেই যদি কাউকে রেফার করে, কখনো আসবেন না, কখনো কোনোভাবেই আসবেন না। এবার প্রশ্ন করতে পারেন, স্টোন কি তাহলে রেমিডি নয়? স্টোন রেমিডি কি রেমিডি নয় সেটা আমি বলার কে? আমার মতন ক্ষুদ্র অ্যাস্ট্রোলজার আমি কেউ নই। কিন্তু আমার নিয়ম হচ্ছে যে যারা যারা হাতে স্টোন পরে আছেন তারা যদি কাউকে রেফার করে, বা যারা যারা হাতে স্টোন পরে আছেন তারা ডাইরেক্ট যদি আসেন, আসবেন না। আর আমাকে ভালো মতন মানে আমার যে এই যে বক্তব্য, আমার যে ক্ল্যারিফাই করা, এক্সপ্লেন করা, এই যে প্রেডিকশন গুলি, এগুলো ভালো মতন না শুনে কখনো আসবেন না। কেননা যারা যারা এসছেন প্রত্যেকে জানেন যে আমি চেম্বারের মধ্যে কিন্তু পুরো ছকটা বিশ্লেষণ করি। আপনি আমার অনুষ্ঠানই দেখেননি, জানেনই না আমাকে, সুতরাং তখন হাঁ করে শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকেন, আসবেন না। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি 1 তারিখ তো শুরু হয়ে গেছে, এখন 1 তারিখ থেকে এন্ড অফ এপ্রিল পর্যন্ত যদি লক্ষ্য করি, আমি আগেও বলেছি যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাই তো? তাহলে এই যে মানে এই যে গ্রহের অবস্থানগুলি বা নাক্ষত্রিক দিক দিয়ে যদি দেখা যায়, প্রতি মুহূর্তে আপডেট হতে হতে মানে কি হচ্ছে, চালিত এবং পরিচালিত হচ্ছে। সুতরাং 1 তারিখে গ্রহের যে সিচুয়েশন, অবস্থান, সেটা কখনো কিন্তু 25 তারিখে বা 26 তারিখে থাকবে না এপ্রিল মাসে। সুতরাং এটা কিন্তু সার্বিক মতে যখন আমি আলোচনাটা করছি, তখন কিন্তু গড় হিসাব ধরে ক্যালকুলেট করেই কিন্তু আমাকে প্রেডিকশনটা করতে হচ্ছে। তা না হলে প্রত্যেক দিন কিন্তু আমাকে মেষ রাশির এপ্রিল মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ অত সময় আমার নেই। এখন খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি, ফার্স্ট হাউসকে প্রভাবিত করছে কি? মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম হাউসটিকে কিন্তু প্রভাবিত করছে রাহু। তাহলে এখন রাহু মানেটা কি? রাহু মানে, আমি যদি কলিযুগের, আমি যদি এই যুগের রাজা সম্রাট হিসেবে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করি, সেটা কিন্তু রাহু। তাহলে রাহু 1 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে গেছে। রাহু মানে বৃদ্ধি, অনেক। আমার একটা গাড়ি রয়েছে, আমার ছকের মধ্যে, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে রাহুর যে পজিটিভ ইম্প্যাক্ট, যার 4টে গাড়ি রয়েছে তার পজিটিভ ইম্প্যাক্ট অনেক বেশি। দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করলাম, কেননা রাহু কিন্তু অনেককে বোঝায়। আবার রাহু যখন নেগেটিভ হয়ে যায়, তখন ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চালিত, পরিচালিত হওয়াকে বোঝায়। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, রাহু কিন্তু 11th আমাদের ফার্স্ট হাউসকে প্রভাবিত করছে, এবং 11th হাউস, 6th হাউস, 3 নম্বর ঘর দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। তাহলে যদি এপ্রিল মাসটিকে লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে হতে পারে, আমার কর্মের দিক দিয়ে হতে পারে, হ্যাঁ, আমার মনোসংযোগের দিক দিয়ে হতে পারে, আমার ভালোবাসার দিক দিয়ে হতে পারে,
আমার কর্মের দিক দিয়ে হতে পারে, প্রত্যেকটা দিক দিয়ে তার সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি মেষ রাশির জাতক বা জাতিকা, যদি আমার ছকের মধ্যে রাহুর অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু সেই আমার খারাপ যে প্রবণতাগুলো সেগুলো কিন্তু ইনক্রিজ করতে শুরু করবে। কেননা এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর ইনক্রিজ করাকেই কিন্তু বোঝাচ্ছে। যেমন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মঙ্গল এবং বুধের একত্রীকরণ, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও কিন্তু নিয়ে চলে আসছে এবং 11th হাউসকেও কিন্তু হিট করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে কাজটা করছি, প্রফেশনালিজম, তার মধ্যে বাস্তব বোধ একটা মারাত্মক কাজ করে। কিন্তু আমার কাছে কেউ এসে বলল 2 দিন কিছু খাইনি, আমাকে কিছু সাহায্য করতে পারেন, স্পেসিফিক্যালি আমি তখন তাকে সাহায্য করলাম। কিন্তু কেউ এসে বলল আমি কিন্তু 3-4 দিন ধরে আমার পরিবারের অন্ন জুটছে না, দেখা গেল 10-12 জন এসে বলল তাদেরকে ফ্রিতে সারা মাসের চাল ডাল আমি দিয়ে দেবো না। এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আমার যে কর্মের জায়গাটা, তাহলে কর্মের ক্ষেত্রে কিন্তু যে বাস্তব বোধ, প্রফেশনালিজম, হ্যাঁ, এইগুলো কিন্তু ভীষণ প্রয়োজন আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আবেগ দ্বারা চালিত পরিচালিত হয়ে সবাই নিতে আসছে, সবাইকে ধার দিয়ে দিচ্ছি না, এটা কখনো হতে পারে না। বা কেউ দেখা যাচ্ছে রিপিটেডলি ধার নিয়ে যাচ্ছে, সেই ধারটা পরিশোধ করছে না, আমিও তাকে ছাড় দিয়ে দিচ্ছি, কখনো সেটা কিন্তু হতে পারে না। যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। আমার যে কর্ম, সেই কর্মের মধ্যে যদি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চালিত পরিচালিত হয়ে কর্ম করি, 11th হাউস মানে কর্মফলের জায়গা এবং আমার সফলতাকে ত্বরান্বিত করার জায়গা, সেই জায়গাটা কিন্তু কোলাপস করে যাবে বা ব্লক হয়ে যাবে। খুব মানে কসাস এবং কনসাস সেক্ষেত্রে ভীষণ হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন আমি শুক্রের অবস্থানটিকে লক্ষ্য করি, তাহলে শুক্র কিন্তু মঙ্গল দ্বারা এবং 6th হাউসকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসে কিন্তু ফাটকার প্রবণতার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ ফাটকার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক, এবং যখনই মঙ্গল এবং শুক্রের প্রবণতা সমসপ্তমকেও হিট করছে, 2nd হাউস এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে 6 নম্বর ঘর দ্বারা প্রভাবিত হচ্ছে, দেখা যাবে যে আমি যেখানে বিজনেস করছি কারোর সেরকম ভাবে বিজনেস হচ্ছে না, অথচ আমি কিন্তু বিজনেস করে বেরিয়ে চলে যাচ্ছি। আমি যেখানে কাজ করছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে সেরকম ভাবে কিন্তু কারোর রিফ্লেকশন বা বস তাদের উপর আস্থা বিশ্বাস রাখছে না, কিন্তু পুরো অপোজিট, আমার উপর কিন্তু পুরো অর্গানাইজেশন বা সংস্থা বা বস বিশ্বাস রাখছে, আস্থা রাখছে, ভরসা রাখছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার এটা কিন্তু ক্যাম্পা খেলাম, কেউ আবার ভাববেন না যে আমি বিয়ার খেতে খেতে ইয়ে করছি, দেখিয়ে দি, বিশ্বাস নেই ভাই, এই যে আচ্ছা। এবার আমি কিন্তু অর্থনৈতিক জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যখনই কিন্তু এই যে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ সৃষ্টি হয় এবং মঙ্গল যখন বুধের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন কিন্তু কি হয়, আমি অর্থটা সঞ্চয় করতে পারি না, কিন্তু অর্থ প্রচুর আসার জায়গা লক্ষ্য করা যায়। কারোর হয়তো বিজনেস ভালো চলছে না, বা দেখা যাচ্ছে যে সবার অর্থনৈতিক জায়গাটা নেগেটিভ, কিন্তু আমার সবার নেগেটিভ, অথচ আমার কিন্তু নেগেটিভ নয়, আমার বরঞ্চ পজিটিভ, এটা কিন্তু লক্ষ্য করা যায়। কেমন মেষ রাশির ক্ষেত্রে 3 নম্বর ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায় যে বুধের অবস্থান, মঙ্গল কানেকশন, সেই মঙ্গল কিন্তু 1 নম্বর এবং 6 নম্বর ঘরের। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে দেখা গেল জীবনটা ওলটপালট হয়ে গেল। ভালো দিক দিয়ে হতে পারে, খারাপ দিক দিয়ে হতে পারে, তার কর্মের জায়গাটা সে কখনো কিন্তু ছাড়বে না। কখনো দেখা যাবে দূর আজকে চরম বৃষ্টি পড়ছে, আজকে আর আমি কাজে গেলাম না, কখনো লক্ষ্য করা যাবে না। ঝড় উঠেছে, উথাল পাথাল হয়ে যাচ্ছে, সবাই বাড়িতে বসে রয়েছে, দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু দেখা যাচ্ছে আমি কর্মস্থলে যাচ্ছি, একদম চ্যালেঞ্জ কা সাথ। কর্মতে ফাঁকি দেওয়া সেটা কিন্তু একদম মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। 10th হাউসকে চন্দ্র কিন্তু প্রভাবিত করছে। ওয়াইফের দ্বারা চালিত পরিচালিত হওয়া বলতে কি, আমার ব্যক্তিগত জীবনের শান্তি শৃঙ্খলার জায়গা, বা আমি খেটে খুটে আসছি, তারপরে দেখা যাচ্ছে আমি বিশ্রাম করছি, আমি খাচ্ছি, আমি একটু টিভি দেখছি, রিল্যাক্স করছি। ওয়াইফের যে পজিটিভ ভাইব্রেশনটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বরং যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে আমার জীবনে শান্তি স্বস্তির যে জায়গাটা সেটা কিন্তু ওয়াইফের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে। যদি বিয়ে না হয়ে থাকে বাচ্চা ছেলে, তাহলে মায়ের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে। যদি মা না থাকে, ওয়াইফ না থাকে, তাহলে দেখা যাচ্ছে বাড়ির কোনো মহিলার দ্বারা চালিত পরিচালিত হচ্ছে, সেটা পজিটিভ ভাইব্রেশনের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে রবির যে অবস্থান, সেই রবি কিন্তু পজিটিভ শনিকে হিট করছে, এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আমি যদি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটাকে ক্ল্যারিফাই করি তাহলে কিন্তু বুদ্ধিমত্তার জায়গা, তাহলে কিন্তু সন্তানের জায়গা এবং সফলতার ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে। তাহলে বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা, আমরা বলি না টনটনে বুদ্ধি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তান ডিটোরিয়েট করে যাচ্ছিল, যে কোনো ভাবে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছিল, তার মধ্যেও কিন্তু এমন প্রবণতা আসবে তারপরে পরিবারে আমি কিন্তু শান্তি বিরাজ করছে, এটাও লক্ষ্য করা যাবে। এবং সফলতার জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা 9th হাউস, যখন আমি যদি 6th হাউসকে আমি যদি লক্ষ্য করি, 9th হাউস এবং 6th হাউসের রিফ্লেকশনের মধ্যে বৃহস্পতি চলে আসছে, তাহলে মান সম্মান বৃদ্ধির জায়গাটা, যেখানে কাজ করছি মানুষ তাকে বিশ্বাস করার জায়গাটা, বা আমার যে অবস্থান সেই অবস্থান থেকে আস্তে আস্তে ইনক্রিজ করার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সো কল্ড যাকে সংযোগ বলা হয়, লাগ বলা হয়, ভাগ্য বলা হয়, সেই সাপোর্টিভ জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ কর্মের রিফ্লেকশন তার মারাত্মক শক্তিশালী হয়ে রয়েছে। তেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 7th হাউস রিফ্লেকশন যদি দেখা যায় শুক্রের দ্বারা এবং কেতুর দ্বারা, যে রিফ্লেকশন 2nd হাউসকে হিট করছে, বাড়িতে কোনো মতেই কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছি বা পুরোহিত দিয়ে পুজো করাচ্ছি বাড়িতে কখনো কিন্তু উচিত নয়। কখনো কিন্তু শ্বেত চন্দন এবং ধুনোর ব্যবহার কখনো কিন্তু পুজো আচ্ছায় করা উচিত নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমি বারবার ধরে বলেছি, সবার ক্ষেত্রে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করো, আর আমি তো বারবার ধরে বলেছি ঈশ্বর সায়েন্স তখনই যখন গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিংস। তাহলে এর বাইরে গিয়েও যদি ভক্তি দ্বারা আমি গৃহে ঈশ্বর পুজো করি, সবার ক্ষেত্রে কিন্তু ঈশ্বর পুজো কখনো পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে না। এটা নিয়েও কিন্তু আমার আলোচনা রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু কখনো কোনো পুরোহিত দ্বারা পুজো আচ্ছা করা উচিত নয়। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এপ্রিল মাসে কখনো কোনো পুরোহিত বা ব্রাহ্মণ দ্বারা গৃহে পুজো করা উচিত নয়। আর চন্দনের ব্যাপার যেটা বললাম আর ধুনোর ব্যাপার যেটা বললাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর শুক্র কিন্তু 8th হাউসের যে ভাইব্রেশনের জায়গা তাকেও কিন্তু হিট করছে, এবং শুক্র সেক্ষেত্রেও যদি লক্ষ্য করা যায় 10, 5, 6 এবং 12 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করছে।
তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ দেখা যাবে অবৈধ সম্পর্ক সৃষ্টি হচ্ছে, বা অবৈধ সম্পর্কের আসক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা লিভ ইন সম্পর্কের মধ্যে থাকবে, বা অনেকে ইনফ্যাচুয়েশনের মধ্যে দিয়ে কি হয়, ইনফ্যাচুয়েশনের মধ্যে দিয়ে আমি এইগুলো এখানে বলতে চাই না, শরীর ক্ষইতে থাকে। দেখা গেল একটা কলেজের স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট, এরা তো এখন যৌনতা সম্পর্কে সেরকম তাদের কোনো আইডিয়া নেই যে এইটার পাওয়ার কি বা এইটার রিফ্লেকশন কি। তারা শরীরকে ক্ষইতে শুরু করে, তাদের প্রবণতা, মোবাইলে কিছু উল্টোপাল্টা জিনিস দেখছি তার ফলে, বা চিন্তা ভাবনা করছি তার রিফ্লেকশন, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আলটিমেট কিন্তু মেষ রাশির পজিটিভ ভাইব্রেশন কেন রয়েছে, তার কারণ 10th হাউসকে প্রভাবিত করছে কিন্তু চন্দ্র। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7 বিজনেস 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5 সফলতা 10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10th হাউসটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশন। আমার 1 থেকে 12 পর্যন্তই যদি ধরি, তার পজিটিভ ভাইব্রেশন আমার জীবনে আসবেই না যদি 10th হাউসটা নেগেটিভ হয়ে যায়। কেননা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 10th কানেকশন মাস্ট। আপনি 1-4-10 কানেকশন, 1-10 কানেকশন, 10 কানেকশন মাস্ট, 1-7-10 কানেকশন, 1-6-10 কানেকশন বললামই এগুলো, 1-9-10 কানেকশন, 1-8-10 কানেকশন, প্রত্যেকটি কানেকশন যখন দেখা হয় তখন কিন্তু 10 কানেকশন মাস্ট। সেখানে কিন্তু উচ্চস্থ চন্দ্র বিরাজ করছে এবং 4th হাউসকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল করছে। সুতরাং দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। তাহলে এই এপ্রিল মাসে আমি যদি চাই, মানুষ যদি চায়, তবেই কিন্তু আমি আবার সম্পর্কটাকে, দেখা যাচ্ছে ভেঙে যাওয়া সম্পর্ক আবার কাছে এলো, আবার বিশ্বাসের জায়গাটা, ভুল বোঝাবুঝির জায়গাটা মিটে গেল। কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে বলছি, মানুষ যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ডিটাচমেন্ট চলে আসছে, সেখানেই কিন্তু স্বামীর একটা প্রেমিকা বা স্ত্রীর একজন প্রেমিক চলে এলো, ব্যাস আর তারা কাছে আসতে চায় না। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা মানুষ চালিত এবং পরিচালিত হয়। তার কারণ কি? সম্পর্ক দূষণ। তার কারণ কি? সম্পর্কের ভ্যালুটাই কিন্তু আমরা বুঝি না। টি20-র যুগ হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই এই সময় যে কোনো সম্পর্ক, কিন্তু দেখা যাচ্ছে মায়ের সাথে সম্পর্ক খারাপ, চন্দ্রের কানেকশন রয়েছে 9-6, এবং যদি খুব ভালো মতন দেখা যাচ্ছে সন্তানের সাথে সম্পর্ক খারাপ, দেখা যাচ্ছে ভাইয়ের সাথে, দাদার সাথে সম্পর্ক খারাপ, সম্পর্কের নেগেটিভ ইনফ্লুয়েন্স আস্তে আস্তে আবার ফিরে আসার জায়গাটা। আমাদের মূলত সম্পর্ক চ্যুতি ঘটে কেন? ভুল বোঝাবুঝির জন্যই তো। তাহলে যখনই ভুল বোঝাবুঝিটা, যখনই তোমার সাথে কারোর ভুল বোঝাবুঝি হবে, বাইরে থেকে পাড়া পড়শি, আত্মীয় স্বজন, কাছের মানুষ ইনজেক্ট করবে, এমন সম্পর্কটা একদম দেখা যাবে একদম স্ম্যাশড হয়ে গেল। মানুষ সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তাই জন্য আমাকে বুঝতে হবে যে সম্পর্কের ভ্যালু, এবং আমাকে চাইতে হবে, এবং কারোর মারফত কখনো কোনো সম্পর্ক স্থাপন হয় না, ডাইরেক্ট। তাহলেই সম্পর্কটা কিন্তু আবার কাছে আসবে, বিশ্বাসের জায়গাটা আবার কাছে আসবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 12 নাম্বার, যদিও শনির কানেকশন নেগেটিভ তা নয়, কিন্তু 12 নাম্বার ঘরকে যখন শনি হিট করে তখন কি হয়ে যায়? তখন অনেক সময় কিন্তু দেখা যায় ভেরি ভেরি কনসাস এবং কনসাস, আমি মেষ রাশির জাতক জাতিকা, আমার শনিটা খারাপ, তাহলে কিন্তু কি ঘটবে? দেখা যাচ্ছে আমি ঘুমোচ্ছি, 1টার সময় ঘুম ভাঙলো, টয়লেট করলাম, একটু জল টল খেলাম, তারপর আর ঘুম আসছে না। এই প্রবণতা লক্ষ্য করা যায়। দেখা যাচ্ছে কোনো কিছু খাচ্ছি, কোনো কিছু খাচ্ছি, অল্পই খাচ্ছি, কিন্তু সেটা ডাইজেস্ট হচ্ছে না, গ্যাসের প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যায়। যেমন ভেরি ভেরি কনসাস। এবং শনি যখন 12 হাউসকে হিট করে তখন অনেক সময় কিন্তু, যেহেতু ফাটকার প্রবণতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আমরা ইললিগেল অ্যাক্টিভিটিস করে ফেলি। এবং খুব ভালো মতন শনির রিফ্লেকশন, শনি কিন্তু উচ্চস্থ, রিফ্লেকশনের দিক দিয়ে কিন্তু রবিকেও পজিটিভ করছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যায়? অনেক সময় কিন্তু আমি বুঝতেই পারলাম না এমন কিছু কাজ করলাম যেটা অসামাজিক কাজ করে ফেললাম,
ইল্লিগেল অ্যাক্টিভিটিসের জায়গায় চলে গেলাম, আমি বুঝতেই পারলাম না, আমার বন্ধু বান্ধবকে কারোর দ্বারা প্রভাবিত হয়ে গেলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যারা স্টুডেন্ট, তাদের পজিটিভ ভাইব্রেশনের জায়গা লক্ষ্য করতে পারছি। যারা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, তাদের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু কি হচ্ছে, আমার যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন, সে আমার যেটা কর্ম সেই কর্মটাই করছি না। আর যদি খুব ভালো মতো 9th হাউসকে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু খুব পাওয়ারফুল হয়ে রয়েছে। উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। কেমন, মেষ রাশির জাতক জাতিকাদের শুধু কসাস এবং কনসাস থাকতে হবে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি হবেই। মানুষ যখনই সফল হতে শুরু করে, তার হাজারো শত্রু হয়। গুপ্ত শত্রুতা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এই কারণের জন্য, গুপ্ত শত্রুরা কিন্তু তোমার খুব কাছের হবে। ফার্স্ট, সেকেন্ড কথা, ঋণ করলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যে ঋণটা তুমি পরিশোধ করার ক্ষমতা রাখো, সেই ঋণটাই কিন্তু তুমি করবে। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। যদিও প্রাত্যহিক জীবন ধারণে প্রবল লড়াই তুমি করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।